ভৌতিক আড্ডায় তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এপিসোডটি 15 নম্বর এপিসোড এবং এই এপিসোডে যে ঘটনাটি থাকছে সেটি একটি ফেসবুক গ্রুপ থেকে সংগৃহীত, যেটির লিঙ্ক আমাদের এই ভিডিও ডিসক্রিপশানে দেওয়া রইল। তো অডিয়েন্সদের মধ্যে যদি কেউ নিজেদের কোনো সত্য ভৌতিক ঘটনা অথবা কালেক্ট করা কোনো সত্য ভৌতিক ঘটনা কিংবা নিজেদের কোনো লেখা গল্প আমাদেরকে পাঠাতে চাও, তাহলে আমাদের ইমেল ডিসক্রিপশন বক্সে দেওয়া রইল। তোমরা সেখান থেকে খুব সহজেই আমাদেরকে ঘটনা পাঠাতে পারো। তো বেশি কথা না বাড়িয়ে শুরু করছি আজকের ঘটনা। ওই বাড়িতে যেও না বাবু, গ্রামের মানুষ তাদেরকে সতর্ক করলো। একটা ঘন কুয়াশাচ্ছন্ন শীতের সন্ধ্যা, পশ্চিমবঙ্গের এক প্রত্যন্ত গ্রাম, ধানক্ষেত আর বাঁশঝাড়ে ঘেরা কালীগঞ্জ। গ্রামের এক প্রান্তে পুরনো এক জমিদার বাড়ি, যার ভাঙাচোরা দেয়াল আর কালো পাথরের সিঁড়ি যেন নিঃশব্দে কিছু অজানা গল্প বলতে চায়। গ্রামের মানুষ এই বাড়ির কথা মুখে আনতেও ভয় পায়, কারণ স্থানীয় কিংবদন্তি অনুযায়ী এই বাড়িতে বাস করে এক অতৃপ্ত আত্মা, যার নাম কেউ জানে না, কিন্তু যাকে সবাই ডাকে কালো ছায়া। কলকাতার এক তরুণ গবেষক অর্ণব রায়, ইতিহাসের ছাত্র। তার গবেষণার বিষয় ছিল পশ্চিমবঙ্গের জমিদার বাড়ির অতি প্রাকৃত ঘটনা। কালিয়াগঞ্জের জমিদার বাড়ির কথা সে বইয়ে পড়েছিল আর স্থানীয়দের কাছ থেকে শুনেছিল ভয়ঙ্কর গল্প। কৌতূহলের বশে সে ঠিক করলো এই বাড়িতে কয়েকদিন থেকে তার গবেষণা সম্পূর্ণ করবে। অর্ণব একা এলো না, তার সঙ্গে ছিল তার বন্ধু সুদীপ্ত, একজন ফটোগ্রাফার যে অতি প্রাকৃত জায়গার ছবি তুলতে ভালোবাসে। দুজন এক শীতের সন্ধ্যায় কালিয়াগঞ্জে পৌঁছলো। গ্রামের মানুষ তাদের সতর্ক করলো, ওই বাড়িতে যেও না বাবু, যারা গেছে তারা ফিরে আসেনি। কিন্তু অর্ণব আর সুদীপ্ত হেসে উড়িয়ে দিল। তারা ভাবলো এসব গ্রাম্য কুসংস্কার। জমিদার বাড়ির ভেতরটা ছিল ধুলো আর মাকড়সার জালে ভরা। বিশাল হলঘর, ভাঙা ঝাড়বাতি আর দেয়ালে ঝুলে থাকা পুরনো তৈলচিত্রগুলো যেন মৃত্যুর ছায়া নিয়ে দাঁড়িয়ে আছে। অর্ণব লক্ষ্য করলো একটা তৈলচিত্রে এক মহিলার ছবি। তার চোখ দুটো এমনভাবে আঁকা যেন সে সরাসরি তাকিয়ে আছে। এটা কে? অর্ণব সুদীপ্তকে জিজ্ঞেস করলো। সুদীপ্ত কাঁধ ঝাঁকিয়ে বলল, কে জানে, হয়তো জমিদারের স্ত্রী। তারা বাড়ির একটা ঘরে তাঁবু খাটালো। রাত বাড়ার সঙ্গে সঙ্গে বাইরের কুয়াশা আরও ঘন হয়ে এলো। হঠাৎ একটা অদ্ভুত শব্দ শোনা গেল, যেন কেউ ধীরে ধীরে সিঁড়ি দিয়ে নামছে। অর্ণব বলল, বাতাসে কিছু পড়ছে হয়তো। কিন্তু সুদীপ্তের মুখ ফ্যাকাশে হয়ে গেল। এটা বাতাস নয় অর্ণব, শোন শব্দটা নিয়মিত। রাত গভীর হলো। অর্ণব তার নোটবুকে কিছু লিখছিল আর সুদীপ্ত ক্যামেরায় বাড়ির ভেতরের ছবি তুলছিল। হঠাৎ সুদীপ্ত চিৎকার করে উঠল, অর্ণব দেখ! তার ক্যামেরার স্ক্রিনে একটা ছবি ধরা পড়েছিল। হলঘরের এক কোণায় একটা কালো ছায়া দাঁড়িয়ে আছে, যার মুখ নেই, শুধু দুটো ফাঁকা চোখ। অর্ণবের গা শিউরে উঠল। এটা কি? তুই কি এডিট করেছিস? সুদীপ্ত কাঁপা গলায় বলল, না, এটা এইমাত্রই তুলেছি। তারা দুজনেই ঘরের বাইরে এলো। চারপাশ নিস্তব্ধ, কিন্তু হঠাৎ হলঘরের মাঝখানে দাঁড়ানো সেই তৈলচিত্রের দিকে তাদের চোখ গেল। মহিলার চোখ দুটো যেন তখনও তীক্ষ্ণ হয়ে আছে। অর্ণবের মনে হলো ছবিটা তাকে ডাকছে। সে কাছে গিয়ে লক্ষ্য করল ছবির নিচে একটা শিলালিপি, মালতী দেবী 1855 থেকে 1875। রাতে তাঁবুর ভেতরে দুজনেই ঘুমোতে পারছিল না। হঠাৎ তাঁবুর বাইরে একটা ফিসফিসানি শোনা গেল। অর্ণব, সুদীপ্ত, কেউ তাদের নাম ধরে ডাকছে, কিন্তু গলাটা মানুষের নয়, যেন কোনো অশরীরের কণ্ঠ। সুদীপ্ত ভয়ে কাঁপতে কাঁপতে বলল, এটা কি হচ্ছে অর্ণব? আমাদের চলে যাওয়া উচিত। কিন্তু অর্ণব জেদ ধরে বলল, না, আমি এর রহস্য ভেদ করব। পরদিন সকালে অর্ণব গ্রামের এক বৃদ্ধ নীলকান্ত কাকাকে খুঁজে বের করল। নীলকান্ত ছিল গ্রামের একমাত্র মানুষ যে জমিদার বাড়ির ইতিহাস জানত। কাঁপা গলায় নীলকান্ত বলল, মালতী দেবী ছিলেন জমিদার রামনাথ রায়ের স্ত্রী। তিনি ছিলেন অপরূপ সুন্দরী, কিন্তু তার জীবন ছিল দুঃখে ভরা। রামনাথ ছিলেন নিষ্ঠুর, তিনি মালতীকে অত্যাচার করতেন। শোনা যায় মালতী একদিন রাগে আর অপমানে নিজের জীবন শেষ করে দেন এই বাড়ির দোতলার ঘরে।
তারপর থেকে তার আত্মা এখানে ঘুরে বেড়ায়। যারা এই বাড়িতে রাত কাটায় তাদের সে ছাড়ে না। অর্ণবের মনে হলো এই গল্পের মধ্যে কিছু লুকিয়ে আছে। সে বাড়ির দোতলায় উঠে গেল। সেখানে একটা ঘরের দরজা বন্ধ ছিল। অনেক কষ্টে দরজা খুলতে একটা ঠান্ডা হাওয়া তার মুখে এসে লাগলো। ঘরের মাঝখানে একটা পুরনো আয়না ছিল, আর তার সামনে একটা ভাঙাচোরা চেয়ার। অর্ণব লক্ষ্য করলো আয়নায় তার প্রতিবিম্ব নেই, তার বদলে একটা কালো ছায়া দাঁড়িয়ে আছে। সে পিছনে ফিরে তাকালো, কিন্তু কেউ নেই। হঠাৎ আয়নার ভেতর থেকে একটা হাত বেরিয়ে এলো। ঠান্ডা হাড় শীতল হাতটা তার হাত ধরে টানতে শুরু করলো। অর্ণব চিৎকার করে উঠলো আর কোনো রকমে ওই ঘর থেকে বেরিয়ে এলো। সুদীপ্ত ততক্ষণে ভয়ে অস্থির হয়ে পড়েছে। অর্ণব, আমরা এখানে আর থাকতে পারি না, এই বাড়ি আমাদের মেরে ফেলবে। তারা তাড়াতাড়ি জিনিসপত্র গুছিয়ে বেরোতে যাবে, তখনই দরজা নিজের থেকে বন্ধ হয়ে গেল। বাইরে থেকে একটা অমানুষিক হাসির শব্দ ভেসে এলো। তোমরা এখান থেকে যেতে পারবে না, একটা গম্ভীর কণ্ঠ বলে উঠল। অর্ণব আর সুদীপ্ত দৌড়ে বাড়ির পিছনের দরজার দিকে গেল, কিন্তু প্রতিটা দরজা জানলা বন্ধ। হঠাৎ সুদীপ্তর ক্যামেরা নিজে থেকে চালু হয়ে গেল। স্ক্রিনে মালতী দেবীর মুখ ফুটে উঠল। তার চোখ দুটো রক্ত লাল আর মুখে একটা ভয়ঙ্কর হাসি। তোমরা আমার গল্প জানতে এসেছো, এখন আমার সঙ্গে থাকো, সে বলল। অর্ণব বুঝতে পারলো মালতী দেবীর আত্মা তাদের ছাড়বে না। সে মনে মনে ঠিক করলো এই আত্মার শান্তি দিতে হবে। সে নীলকান্ত কাকার কাছ থেকে শুনেছিল মালতী দেবীর মৃত্যুর পর তার দেহ কোথায় গেল কেউ জানে না। অর্ণব বাড়ির নিচে একটা গোপন কুঠুরির কথা মনে করলো, যার কথা নীলকান্ত বলেছিল। তারা দুজনে মিলে কুঠুরির দরজা খুঁজে বের করলো। ভেতরে একটা কঙ্কাল পড়েছিল, তার গলায় একটা পুরনো হার। অর্ণব বুঝতে পারলো এটা মালতী দেবীর কঙ্কাল। তারা কঙ্কালটি তুলে গ্রামের পুরোহিতের কাছে নিয়ে গেল। পুরোহিত শেষকৃত্যের আয়োজন করলেন, কিন্তু যখন আগুন জ্বলছিল তখন একটা অমানসিক চিৎকার শোনা গেল, তোমরা আমাকে মুক্ত করতে পারবে না। পরদিন সকালে গ্রামের মানুষ অর্ণব আর সুদীপ্তকে বাড়ির বাইরে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখল। তাদের জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে ছিল, আর সুদীপ্তর ক্যামেরায় শুধু একটা ছবি ছিল, মালতী দেবীর হাসি মুখ। গ্রামে মানুষ বলে মালতী দেবীর আত্মা এখনও সেই জমিদার বাড়িতে ঘুরে বেড়ায়, আর যারা সেখানে যায় তারা কখনোই ফিরে আসে না। অর্ণব আর সুদীপ্ত কলকাতায় ফিরে গেল, কিন্তু তাদের জীবন আর আগের মতো হলো না। প্রতি রাতে তারা স্বপ্নে দেখে এক কালো ছায়া যে তাদের নাম ধরে ডাকছে। সমাপ্ত। আশা করছি তোমাদের এই ঘটনাটি অনেক ভালো লেগেছে। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবে না। দেখা হচ্ছে আরও একটি নতুন ঘটনায়, আরও একটি নতুন ভৌতিক আড্ডায়।